সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি আমেরিকা মহাদেশ দিয়ে। কে একটা গান আছে না, আর যাব না আমেরিকা, এটা গানের মধ্যে সীমাবদ্ধ, ভিসা পেলে সবাই যাবে, তাই তো? আচ্ছা, আমরা জয়েনিং করার জন্য একটু সময় নিচ্ছি। হ্যাঁ, যাব না আমেরিকা। আচ্ছা, বেটার সাউন্ডের জন্য আমরা মাইক্রোফোন নিয়ে নিলাম। আমরা 9টা 1 বাজে, আর 1 মিনিট সময় নিব, 9টা 2 পর্যন্ত আমরা ওয়েট করব। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। যারা ক্লাস করছেন এখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে আমেরিকা মহাদেশ নিয়ে আলোচনা শুরু করছি। অ্যাকচুয়ালি আমেরিকা যদি আমরা দেখি, আমরা মানচিত্রে দেখেছিলাম এই হচ্ছে আলাস্কা, এই হলো কানাডা, এই হচ্ছে ইউএসএ, মেক্সিকো, এই হলো মধ্য আমেরিকা, এই হলো ক্যারিবিয়ান অঞ্চল, আর এই হলো সাউথ আমেরিকা। এই দুইটা নিয়ে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে নর্থ আমেরিকা। এখানে দেশ আছে 23টি, আর এইটা হলো সাউথ আমেরিকা, এখানে দেশ আছে 12টি। তাহলে আমেরিকার মোট দেশ কয়টা? মোট দেশ 23 যোগ 12, 35। মোট দেশ কয়টা? 35টা। এই 35টা দেশ হচ্ছে OAS, অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস এর সদস্য। এই 35টা দেশই হচ্ছে অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস এর সদস্য। ঠিক আছে? এই নর্থ আমেরিকাকে 3টে অঞ্চলে ভাগ করছি আমরা। একটা হলো উত্তর অঞ্চল, এখানে দেশ হচ্ছে 3টি। মধ্য আমেরিকা, মধ্য আমেরিকা একটু খেয়াল করেন, মনে হয় ভিডিও লাইভটা একটু ইন্টারাপ্ট হয়েছিল। উত্তর আমেরিকা এই যে 3টে অঞ্চলে ভাগ করেছি, একটা হচ্ছে উত্তর অঞ্চল, মধ্য আমেরিকা, ক্যারিবিয়ান অঞ্চল। উত্তর অঞ্চলে 3, মধ্য আমেরিকায় 7, ক্যারিবিয়ানে 13। এই মিলে হচ্ছে 23টি রাষ্ট্র। এই মিলে হচ্ছে। আচ্ছা, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে মনে হয়।
নেটওয়ার্কের সমস্যা আছে মনে হয়। ওকে, এখন মনে হয় ঠিক আছে। প্রবলেম হলে আমি দেখতে পাচ্ছি, আমার সামনে একটা ডিভাইস আছে তো। আচ্ছা, এইটুকু হয়ে গেলে একটু ডান লেখেন, এইটুকু হয়ে গেলে একটু ডান লেখেন। আর এই হলো সাউথ আমেরিকা 12। এইটুকু হইলে ডান লিখবেন। ক্লিয়ার? এইটুকু হয়ে গেলে ডান লেখেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখন যেটা লিখবো সেটা হচ্ছে উত্তর আমেরিকা। তেইশটি, তাই না? দেখেন, আয়তনে বড় দেশ কানাডা, জনসংখ্যায় বড় দেশ যুক্তরাষ্ট্র। আয়তনে বড় দেশ কানাডা, জনসংখ্যায় বড় দেশ যুক্তরাষ্ট্র। আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম সেন্ট কিটস অ্যান্ড নেভিস। সেন্ট কিটস অ্যান্ড নেভিস। আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। ওকে, এইটা হচ্ছে উত্তর আমেরিকার কাহিনী। আমি যদি উত্তর আমেরিকার কাহিনী বলি, এছাড়াও মানচিত্রের ক্লাসে অনেক কিছুই আপনাদেরকে আমি পড়াইছি, সেখানে আপনারা দেখেছেন। দক্ষিণ আমেরিকা 12টি, আয়তন ও জনসংখ্যায় বৃহত্তম ব্রাজিল। দুইটাতেই বৃহত্তম হচ্ছে ব্রাজিল। আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম সুরিনাম। আয়তন জনসংখ্যায় ক্ষুদ্রতম হচ্ছে সুরিনাম। ওকে, আমি আপনাদের আরো দুইটা ক্লাস নিব। একটা ইউরোপের উপরে নিব, আর একটা নিব হচ্ছে ওয়ার্ল্ড ক্রাইসিসের উপরে, যত সংকট আছে সংকটের উপরে নিব। ঠিক আছে? ওকে, এবার লিখব ল্যাটিন বা লাতিন আমেরিকা। লিখব উত্তর ও দক্ষিণ আমেরিকার যে সকল দেশের ভাষা পর্তুগিজ, স্প্যানিশ ও রুশ, তাদের ল্যাটিন আমেরিকার রাষ্ট্র বলা হয়। তাদেরকে কি বলা হয়? লাতিন আমেরিকার রাষ্ট্র বলা হয়।
এই দুইটা মহাদেশে যে সকল দেশের মানুষের ভাষা পর্তুগিজ, স্প্যানিশ ও রুশ ভাষায় কথা বলে। এখানে অনেকেই ভাবে যে দক্ষিণ আমেরিকা মানে হচ্ছে ল্যাটিন আমেরিকা। না, দক্ষিণ আমেরিকার যতগুলো রাষ্ট্র আছে, দক্ষিণ আমেরিকার সুরিনাম ও গায়ানা ব্যতীত বাকি 10টি, দক্ষিণ আমেরিকার হলো 10টি, মোট হলো 20টি, মোট 20টা। তার মধ্যে দক্ষিণ আমেরিকারই হচ্ছে 10টা। উত্তর অঞ্চলের একটি, যেমন মেক্সিকো। মধ্য আমেরিকার 6টি, ক্যারিবিয়ান অঞ্চল। আপনি যদি ক্যারিবিয়ানের দিকে তাকাই তাহলে দেখেন আমাদের 10-17টা হয়ে গেছে। তাহলে ক্যারিবিয়ানে হচ্ছে 3টা, এই 20টা, 10, 11, 17, 20, এই 20টা হচ্ছে আমাদের উত্তর আমেরিকা মানে ল্যাটিন আমেরিকার রাষ্ট্র। ঠিক আছে, এখন আপনি একটা বই দেখে, এখানে বলছি তো যে সুরিনাম আর গায়ানা ব্যতীত, এখানে মাত্র একটা, না বুঝলে দেখেন, আর না হলে আমার বইয়ে সুন্দর করে দেওয়া আছে। আমার বই তো ম্যাক্সিমামই সংগ্রহ করছেন, এখানে যারা ক্লাস করতেছেন মোটামুটি 90% মানুষই তো বই সংগ্রহ করেছেন আমার, তো সমস্যা হবে না। এই আলোচনাগুলো আপনারা পাবেন বা আলোচনাগুলো করবেন। আসলে আমেরিকা পড়া বলতে, আমরা আমেরিকা মহাদেশ পড়া বলতেই আমরা যে রাষ্ট্রটাকে বুঝি সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। বেশি পড়া হয় যুক্তরাষ্ট্র থেকেই আমাদের। তো সেই ধারাবাহিকতায় আমরা একটু পড়া শুরু করব। উত্তর আমেরিকার উত্তর অঞ্চল দিয়ে শুরু করব, এবং আমরা সেটা শুরু করব কানাডা দিয়ে। আমরা একদম কানাডা দিয়ে শুরু করব, যদিও কানাডা এতটা গুরুত্বপূর্ণ না, তারপরেও আমরা কানাডাকে পড়বো আর কি। হ্যাঁ, তাহলে আমরা প্রথমেই শিরোনাম করি কানাডা। আমরা প্রথমেই শিরোনাম করব কানাডা। কানাডার রাজধানী কি? অটোয়া। মুদ্রা কানাডিয়ান ডলার। মুদ্রার নাম কি? কানাডিয়ান ডলার। দেখেন আমাদের দেশে অটো, যে এই যে এখন ঢাকা শহরে প্রচুর অটো রিক্সা, এই অটোতে উঠতে কি টাকা লাগে। আর কানাডায় গিয়ে যদি আপনি কানার অটোতে ওঠেন তাও কানাডিয়ান ডলার লাগে। তাহলে মনে রাখবেন, কানাডায় কানার অটোতেও কানাডিয়ান ডলার লাগে। আই রিপিট, কানাডায় কানার অটোতেও কানাডিয়ান ডলার লাগে। তাহলে কানাডায় কানার অটো, অটোয়া, কানাডিয়ান ডলার। কথাটা মনে রাখলেই মুখস্থ হয়ে যাবে আশা করি। ঠিক আছে, আচ্ছা, কানাডার ভাষা কি? ভাষা হচ্ছে ইংরেজি আর সাথে কি? ফরাসি। এখন বলতে পারেন তাহলে এটা ল্যাটিন না কেন? ওই যে ইংরেজি আছে, এই যে ল্যাটিন না। অর্থাৎ ইংরেজি ভাষায় যারা কথা বলে তারা কেউই ল্যাটিন আমেরিকার দেশ না। কথা বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ম্যাপল পাতার দেশ বলা হয় কানাডাকে। লিলি ফুলের দেশ বলা হয়। ম্যাপল পাতার দেশ বলা হয়, লিলি ফুলের দেশ বলা হয় কানাডাকে।
এরপরে আমরা যেটা লিখব সেটা হচ্ছে পৃথিবীতে কাগজ উৎপাদনে শীর্ষে এই কানাডা। পৃথিবীতে কাগজ উৎপাদনে শীর্ষে এই কানাডা। হ্যাঁ, এরপরে লিখবেন যে কানাডার এক লাইনটা আসে পরীক্ষায়, কুইবেক অঞ্চলকে পশ্চিমের জিব্রাল্টার বলা হয়। কানাডার কুইবেক অঞ্চলকে কি বলা হয়? পশ্চিমের জিব্রাল্টার বলা হয়। কানাডার কুইবেক অঞ্চলকে পশ্চিমের জিব্রাল্টার বলা হয়। কানাডার কুইবেক অঞ্চলকে পশ্চিমের জিব্রাল্টার বলা হয়। ওকে, আচ্ছা, এবার এই কানাডার রাজধানী তো অটোয়া। পরীক্ষায় মাঝে মাঝে টরেন্টো আসে। টরেন্টো টরেন্টো কানাডার বড় শহর। টরেন্টো হচ্ছে কানাডার কি বড় শহর। আরেকটা লাইন এখান থেকে পরীক্ষায় খুব আসে, সেই লাইনটা হলো 1985 সালে এইডস বিষয়ক প্রথম সম্মেলন হয় কানাডায়। এইডস বিষয়ক প্রথম সম্মেলন হয় কোথায়? কানাডায়। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এছাড়া নায়াগ্রা জলপ্রপাত হ্যান ত্যান এগুলো মানচিত্রে পড়াইছি আপনাদেরকে। যারা মানচিত্রে ক্লাস করেন নাই পরবর্তীতে একবার করে নেবেন। আমার একটা মানচিত্রে ক্লাস করলেই হবে, ঠিক আছে? আমার একটা মানচিত্র ক্লাস আপনার করলেই হবে। আমার নাম লিখে ইউটিউবেও গেলে আপনি ক্লাস পাবেন, বুঝতে পারছেন? ক্লাসটা করে নিয়ে। তো 1985 সালে এইডস বিষয়ক প্রথম সম্মেলন হয় এই কানাডায়। কানাডা নিয়ে আর আমাদের তেমন কিছু পড়ার দরকার নাই। এক্সারসাইজ করবেন। কানাডার উপরে বেশ প্রশ্ন দিয়েছি। আমরা মূলত যুক্তরাষ্ট্র পড়ব। যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং আমি যুক্তরাষ্ট্রের উপরে আপনাদেরকে 79টা প্রশ্ন দিয়ে দিয়েছি। কিন্তু আমি যুক্তরাষ্ট্রের বেসিকটা আপনাদেরকে একটু পড়াতে চাই, যে পড়ার স্টাইলটা আসলে কেমন হবে পড়াতে চাই। আবার যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক তথ্য থেকেও নানান সময় পরীক্ষায় প্রশ্ন আসে, সেদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই যুক্তরাষ্ট্র ব্যতীত এই 35টা রাষ্ট্রের মধ্যে যত রাষ্ট্র আছে, জাস্ট এই রাষ্ট্রগুলোকে চেনা এবং ছোট্ট ছোট্ট বিশ্লেষণ বা ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোই আমাদেরকে মনে রাখা। এছাড়া মোটা দাগে আমাদেরকে আমেরিকা থেকে আসলে পড়ার মতো তেমন কিছু নাই। মানে আমরা খুব বেশি সময় এখানে দিব যে ব্যাপারটা তা না, কিন্তু যুক্তরাষ্ট্র আমরা পড়ব। আমরা যদি দেখেন, আমরা কেউ বলি ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এর বাংলায় হলো যুক্তরাষ্ট্র। আবার বলি আমেরিকা যুক্তরাষ্ট্র, হ্যাঁ, আবার কি বলি আমেরিকা যুক্তরাষ্ট্র। আবার আমরা বলি মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র। দেখেন নানানভাবে বিশেষায়িত করতেছি। একটা ব্যাপার হলো মার্কিন যুক্তরাষ্ট্র বলার কারণ, আপনারা যারা আমার বই পড়ছেন তারাও দেখছেন, এটা বাজারে কোনো বইই নাই। আপনারা দেখছেন যে স্পষ্টভাবে আমি লিখে দিয়েছি যে এই যে মার্কিন, এরা মনে করে যে তারা হচ্ছে ক্রোনওয়ালের রাজা, ক্রোনওয়ালের রাজার নাম কি ছিল? মার্ক এর সন্তান হিসেবে এদেশের জনগণ মনে করে। ক্রোনওয়ালের রাজা মার্কের সন্তান হিসেবে এদেশের জনগণ
নিজেদেরকে মনে করে, নিজেদের মনে করে, অর্থাৎ নিজেদেরকে মার্কের সন্তান মনে করে, তাই এই রাষ্ট্রকে মার্কিন যুক্তরাষ্ট্র বলা হয়। তাই এই রাষ্ট্রকে কি বলা হয়? মার্কিন যুক্তরাষ্ট্র বলা হয়। তাই এই রাষ্ট্রকে কি বলা হয়? মার্কিন যুক্তরাষ্ট্র বলা হয়। এখন এইটার ইতিহাসটা আসলে কি? আপনারা বাংলাদেশ অ্যাফেয়ার্সের ক্লাসে আমাকে দেখছেন। প্রথম হচ্ছে আমেরিকা আবিষ্কারের একটা ইতিহাস আছে। আমেরিকা আবিষ্কার এর একটা ইতিহাস আমরা প্রথমত দেখেছি, তাই না? যে ওই যে বাংলাদেশ অ্যাফেয়ার্সের আধুনিক যুগ মানে ইউরোপীয়দের আগমনের ইতিহাস পড়াইতে গিয়ে আপনাদেরকে পড়াইছিলাম যে ক্রিস্টোফার কলম্বাসকে পাঠাইলো ভারতে যাওয়ার জলপথ আবিষ্কারের জন্য। সে ভুলে চলে গেল, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ নামকরণ করলো, অর্থাৎ পশ্চিম ভারতের দিকে। সেখানে গিয়ে আবিষ্কার করলো আমেরিকা। অর্থাৎ 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করে। আমি আমেরিকা বলছি, আমি তো যুক্তরাষ্ট্র বলি নাই, কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে পার্থক্য আছে। আমেরিকা মানে ওই 35টাই কিন্তু আমেরিকা, সবগুলোই কিন্তু আমেরিকা। 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। আমেরিকা আবিষ্কার করলো। এখন এই যে আমেরিকা নামকরণ কেন আসলো? আমি বলি যে আমেরিকা নামকরণ, আমেরিকা নামকরণ আমরা যদি দেখি যে বিখ্যাত নাবিক আমিরগো ভেসপুসির নাম অনুসারে আমিরগো ভেসপুসির নাম অনুসারে আমেরিকা নামকরণ করা হয়। বিখ্যাত নাবিক আমিরগো ভেসপুসির নাম অনুসারে আমেরিকার নামকরণ করা হয়। এটা হলো আমেরিকা নামকরণ, ঠিক আছে? তো আমেরিকা আবিষ্কার হইল, তো স্বভাবত এখানে মানুষের বসবাস শুরু হইল। বিভিন্ন জায়গা থেকে গিয়ে বিভিন্ন পর্তুগিজ, স্প্যানিশ, রুশ, ফ্রেঞ্চ, ব্রিটিশ নানান জায়গা থেকে বসবাস শুরু হয়েছে, বসতি গড়ে উঠছে এই মহাদেশে। অর্থাৎ এই পুরো আমেরিকাটাই কারো না কারো উপনিবেশ ছিল, এবং একটা পর্যায়ে সেই উপনিবেশের শৃঙ্খল থেকে তারা মুক্তি লাভ করেছে। এবং লাস্ট আমরা যদি যুক্তরাষ্ট্রের কথা বলি, যে এই অংশে যদি বলি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা, আমি ওই যে ইলেকট্রাল কলেস্ট্রলের সব পড়াবো। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার কথা যদি আমরা বলি, এই যুক্তরাষ্ট্র কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে? ব্রিটিশদের কাছ থেকে, কারণ তারা ব্রিটিশদের কলোনি ছিল। প্রথমত 1776 সালের 4 জুলাই যুক্তরাজ্যের কাছ থেকে সালের 4 জুলাই যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্বাধীনতা
আসলে আমরা কথাটা এইভাবে না, এটা বাংলাদেশের মতোই, যে অগ্রিম স্বাধীনতার ঘোষণা দিয়েছিল 1776 সালের 4 জুলাই স্বাধীনতার ঘোষণা প্রদান করে। স্বাধীনতার ঘোষণা প্রদান করে, অর্থাৎ স্বাধীনতার ঘোষণা দিয়ে দিল, স্বাধীনতার ঘোষণা দিয়ে দিল, স্বাধীনতার ঘোষণাটা দিয়ে দিল। এখন 1783 সালে প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে, প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভ করলো, ভালো কথা, স্বাধীনতার ঘোষণা করছে। তাহলে আমরা যদি দেখি যে স্বাধীনতা দিবস কবে, 4 জুলাই। স্বাধীনতা দিবস কবে? 4 জুলাই। আমরা যদি স্বাধীনতা দিবস হচ্ছে 4 জুলাই। এবার স্বাধীনতার ঘোষক কে? আমাদের মতো কি তাদেরও একটা ইয়া আছে, বিতর্ক আছে? হ্যাঁ, বিতর্ক নেই, আমরা ভুলে জর্জ ওয়াশিংটনকে পড়ি যে স্বাধীনতার ঘোষক, কিন্তু স্বাধীনতার ঘোষক জর্জ ওয়াশিংটন না। স্বাধীনতার ঘোষক হচ্ছে টমাস জেফারসন। ঘোষক হচ্ছে টমাস জেফারসন। আর আমরা যদি বলি যে সর্বাধিনায়ক বা স্বাধীনতার সর্বাধিনায়ক আমরা যদি বলি যে, তাহলে জর্জ ওয়াশিংটন। সর্বাধিনায়ক, নায়ক যদি বলি আমরা জর্জ ওয়াশিংটন, আর যদি ঘোষক বলি আমরা তাইলে অবশ্যই টমাস জেফারসন। এই সকল জায়গায় আমরা ভুল করব না, গতানুগতিক বই পড়ে বা গতানুগতিক কথাবার্তা শুনে কোনো লাভ হবে না। ঠিক আছে, আমাদের এই বিষয়গুলো একটু বুঝে পড়তে হবে। এই গেল হচ্ছে ওদের স্বাধীনতার কথা। আমরা যদি বলি যে এখন স্বাধীনতার পরে আমাদের কোথায় হাত দেওয়া উচিত, সেটা হচ্ছে ওদের অঙ্গরাজ্য সম্পর্কে। যে স্বাধীনতার সময় অঙ্গরাজ্য ছিল। দেখেন, যারা অনেক আগে ক্লাস করেছেন বা এর আগে ক্লাস করেছেন, তারা নিজেরা যারা ভাবেন যে আমি ক্লাস করেছি, আমি পারি, এগুলো আমার দরকার নাই। একটা কথা মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনার চাকরি না হবে ততক্ষণ পর্যন্ত আপনার সকল ক্লাস সমানভাবে দরকার। চাকরি হওয়ার পরে আপনার কিছু দরকার নেই। কালকে একজন জেলা প্রশাসক বলতেছিল আমাকে বলতেছিল যে প্রলয়দা, সিকে এমন একটা সাবজেক্ট আমাকেও লাগে পড়তে হয়, আমাদেরকেও পড়তে হইতেছে। বলতেছিল যে আমাদেরকেও পড়তে হইতেছে, আমাদেরও ওই যে তাদেরও তো ইয়ে আছে, তাই না, মানে প্রমোশনাল এক্সাম হয়, তো জিকে হচ্ছে সবসময় লাগবে। জিকে রানিংয়ের উপর থাকতে হয়, এটা বাদ দিলে হয় না, হ্যাং হইলে হয় না, এটা রানিংয়ের উপর আপনাকে থাকতে হবে, পড়তে হবে। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে যে চর্চায় থাকতে হবে, এবং যারা বেসিক পারেন তারা সাম্প্রতিক বিশ্লেষণের মধ্যে ডুবে থাকতে হবে, পেপার পত্রিকা পড়তে হবে। স্বাধীনতার সময় অঙ্গরাজ্য ছিল 13টি, বর্তমান কয়টা? হ্যাঁ, বর্তমান অঙ্গরাজ্য কয়টা? বর্তমান অঙ্গরাজ্য হচ্ছে 50টি। আর যারা 51 বলে তাদেরকে বলি প্লাস একটি ফেডারেল জেলা। এই একটা ফেডারেল জেলার নাম হচ্ছে আপনার ডিসি, ডিস্ট্রিক্ট অফ কলম্বাস, হ্যাঁ, বা ডিস্ট্রিক্ট অফ কলম্বো আর কি, ডিস্ট্রিক্ট অফ কলম্বো বা ওয়াশিংটন ডিসি, যেটাকে আমরা বলি যে ডিস্ট্রিক্ট অফ কলম্বো, ওয়াশিংটন ডিসি। আমরা ওইদিকে না যাই, তাহলে বর্তমান অঙ্গরাজ্য হচ্ছে 50টি, একটা হচ্ছে ফেডারেল জেলা। ক্রয়কৃত অঙ্গরাজ্য,
প্রকৃত অঙ্গরাজ্য দুইটি, একটা হচ্ছে আলাস্কা। আলাস্কা এইটা, এই আলাস্কার ইতিহাস হচ্ছে, এই যে আমরা যখন আপনাকে মানচিত্র দেখেছি, এই পাশে এই যে একটা অংশ কানাডার পাশে, হ্যাঁ, এই অংশটা হচ্ছে আলাস্কা। দেখেন আমার ক্লাস তাদের জন্য যারা খুব ডিপ পড়তে চান, বুঝে পড়তে চান। আমি ক্লাসে ওই তাফালিং পছন্দ করি না। আমি বিশ্বাস করি চাকরি তারই হবে যে নিরবিচ্ছিন্নভাবে পড়ালেখা করবে, চাকরি তারই হবে যে টেবিলে থাকবে। ক্রিজে থাকলে রান হয়, ব্যাটটা ধরে দাঁড়ায় থাকলে, আউট না হলে, দাঁড়ায় থাকতে পারলে ওয়াইড, নো সবই থেকে রান পাওয়া যায়। ক্রিজে টিকে থাকলে যেমন সফলতা আসে, সেঞ্চুরি আসে, টেবিলে থাকলেও চাকরি আসবে। পরিস্থিতি সবসময় আপনার ফেভারে থাকবে না। দেশের পরিস্থিতি আপনারা জানেন যে একটি অভ্যুত্থানের পর দেশ একটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিনিয়তই আন্দোলন, বিপ্লবের সম্ভাবনা, প্রতি বিপ্লবের সম্ভাবনা, আন্দোলন, নানান কিছু ঘটছে। অকারেন্স, মারামারি, ফাটাফাটি, খুন, জখম হচ্ছে, ভালো কিছু হচ্ছে, খারাপ কিছু হচ্ছে। এমত অবস্থায় বিসিএস পরীক্ষা বা কোনো একটা এক্সাম, এটা বিলাসিতা। এটা একটা সময় না একটা সময় গিয়ে পরীক্ষা হবে, এবং প্রতিটা ক্রিটিক্যাল সিচুয়েশনে এরকম বিলম্বে পরীক্ষা হয়েছে। আমরা একটা যদি সিম্পল কথা বলি যে 34 বিসিএস থেকে 35 বিসিএস হইতে সময় লেগেছিল 22 মাস। 22 মাস লেগেছিল 34 থেকে 35। কেন? কোনো অস্থিরতা না, বিকজ অফ সিলেবাস চেঞ্জ। 100 মার্ক থেকে 200 মার্কের প্রিলিমিনারি সিলেবাস প্রণয়ন। এই 200 মার্কের সিলেবাসের প্রণয়ন করতে গিয়ে আপনার সময় লেগেছে 22 মাস গেজেট হতে। তার মানে যারা 34 দিয়েছিল, 35-এ সার্কুলার হইতে হইতে অনেকের বয়স চলে গেছে, চাকরি পরীক্ষা দিতে পারে না আর। অনেকে হতাশ হয়ে গেছে, অনেকের পরিবারকে মেনটেন করতে হয়, নানান কিছু করতে হয়। কিন্তু যারা টিকে ছিল, বয়স ছিল, টিকে ছিল, তারা 35-এ গিয়ে কি হয়ে গেছে? ক্যাডার হয়ে গেছে। যারা ক্রিজে ছিল তারা রান পেয়েছে। আপনাকে টেবিলে থাকতে হবে, নিরবিচ্ছিন্ন পড়তে হবে, সুন্দর করে পড়তে হবে। মনে রাখবেন, অনলাইনে প্রচুর ক্লাস হয়, অনলাইনে নানান প্রতিষ্ঠান আছে। আমাদের জন্য অনলাইন হচ্ছে আমাদের জন্য টাকা ইনকামের একটা বিশাল সুযোগ। কারণ কি জানেন? অনলাইনে প্রচুর টিচার হয়েছে, পড়াইতে পারলেও টিচার, পড়াইতে না পারলেও টিচার, অভিজ্ঞতা থাকলেও টিচার, না থাকলেও টিচার। কোনো রকম একটা ক্যামেরা ধইরা চাপাবাজি মারতে পারলে, হাত ঝুলাইতে পারলেই, মার্কার ধরতে পারলেই সে হচ্ছে টিচার। এবং এমনও আছে যে আমাদের ওই স্টুডেন্টেরও স্টুডেন্ট বা স্টুডেন্ট আর কি, ওদিকে না যে বলি, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেলছে শুধু চাপাবাজি পিটাইয়া। আলটিমেট স্টুডেন্টের কি লাভ হয়েছে? দ্যাট ইজ কোশ্চেন। আপনার কি লাভ হয়েছে? আশা করি আপনারা যতটুকু সার্ভিস পাচ্ছেন, কোয়ালিটি সার্ভিস পাচ্ছেন। এই কোয়ালিটি সার্ভিসটা যদি ধরে রাখতে পারেন, কারণ আমি এখন ফ্রি ক্লাস নিচ্ছি না যে রঙ্গতামা মানে বিশাল করে অডিয়েন্স উঠাবো, কোনো দরকার নেই। আমি আপনাদেরকে বলতে চাই যে আপনার ঠান্ডা মাথায় সুন্দর করে ক্লাস করেন। এই অনলাইন যেমন আপনাদেরকে সাপোর্ট দিয়েছে, সুযোগ দিয়েছে, অনলাইন ক্ষতিও করেছে। প্রচুর মোবাইলের প্রতি অ্যাডিকশন বাড়াই দিয়েছে আমাদের, এটা খুব মারাত্মক ক্ষতি। দ্বিতীয়টা হচ্ছে প্রচুর বাজে কন্টেন্ট, বাজে ক্লাস, বাজেভাবে আমরা পাচ্ছি, এটা খারাপ। ভালো দিক হচ্ছে আপনার টাইম বেঁচেছে, আপনার টাইম মানি এটা সেভ হয়েছে, এবং আপনি ঘরে বসে আরামে ক্লাস করতে পারতেছেন। যদিও এই আরামটা খুবই খারাপ, আরামে ব্যারাম হয়। মানে যত সহজ হবে পৃথিবী, জীবনযাত্রা যত সহজ হবে, মানুষ তত তাড়াতাড়ি মারা যাবে। এই যে এত অবকাঠামো গড়ে উঠছে, সরি আমি আপনাদের সময় নষ্ট করার জন্য, এত আমরা হেঁটে, আমার মনে আছে আমি ছোটোবেলা নানার সাথে হেঁটে যেতাম। নানা বাড়ি থেকে আমার বাড়ি
19 কিলো, 19 বা 21 কিলো হবে। একটু মনে পড়লো তো তাই গল্প করতেছি একটু ক্লাসের ফাঁকে। এই 19 কিলো কোনো যানবাহন ছিল না এবং পুরোটাই ছিল ক্ষেত। মানে পুরোটা বলতে 19 কিলোর মধ্যে 10 কিলো ক্ষেত ছিল আর 9 কিলো রাস্তা ছিল। সেই রাস্তা ছিল কাঁচা রাস্তা এবং এই কাঁচা রাস্তায় পাড়া দিলে পা ডেবে যেত। আর বৃষ্টি হলে তো কোনো কথা নাই, এক জায়গায় পাড়া দিলে পা আর মাথা অন্য জায়গায় যেয়ে পড়তো। সেই ছোটবেলা মনে আছে, বাড়ি থেকে চিড়া, মুড়ি, মোয়া, রুটি কিংবা আরও কোনো ফল ফ্রুটস বা কোনো খাবার, বিশেষ করে ওই সময় খাবারই ছিল মুড়ি, চিড়া, গুড়। হ্যাঁ হ্যাঁ, মুড়ি, চিড়া, গুড়, ছাতু, এই জাতীয় খাবারগুলো, এইগুলো আমরা নিয়ে রওনা হইতাম। নানা পান খাইতো, পান নিয়ে রওনা হইতো। 1-2 কিলো হাঁটতাম। 1-2 কিলো হাঁটার পরে আমি বসে বসে একটু ওই মুড়ি খাইতাম, মুড়ি গুড় খাইতাম, নানা একটা পান খাইতো, আবার হাঁটা শুরু করতাম। এইভাবে হাঁটতে হাঁটতে সকালে রওনা দিয়ে বিকেলবেলা নানা বাড়ি পৌঁছে যেতাম। এই যে 19 কিলো হাঁটার যে অভিজ্ঞতা, এই 19 কিলো হাঁটার অভিজ্ঞতার রেজাল্ট শরীরের উপরে আছে এখন পর্যন্ত। ওই এনার্জি, ওই ধরনের কনফিডেন্স, সব কিছু এখন পর্যন্ত শরীরের উপরে আছে। ভারসাম্য নষ্ট করিনি। আমাদের পরবর্তী জেনারেশনের কথা একটু চিন্তা করেন। জীবনযাত্রা যত সহজ হয়েছে, তারাও এক একটা পোলট্রির মুরগি হয়ে বড় হয়ে উঠছে। একটা পোলট্রির মুরগি হয়ে বড় হয়ে উঠছে এক একটা। কি একটা অবস্থা! আমি আমার ঘরের দিকে তাকালেই বুঝি কি একটা অবস্থা তাদের মধ্যে। সো অনলাইন আপনাদেরকে সুবিধা করে দিয়েছে, সব টেকনোলজি আপনাদেরকে সবকিছু কাছে এনে দিয়েছে, বাট আপনাকে অলস করেছে, এটাও সত্য। তো অলস হইলে কিন্তু পরীক্ষা হওয়াটা কঠিন। আবার এই শুধু অনলাইন, দেখেন করোনার মধ্যে কিন্তু অনলাইন বাদে আর কিছু ছিল না, অফলাইনের কোনো সুযোগ ছিল না। এই করোনার মধ্যে আমার লাইফে সর্বোচ্চ ক্যাডার বের হয়েছে আমার ব্যাচ থেকে, প্রাইভেট ব্যাচ থেকে। সর্বোচ্চ অ্যাডমিন ক্যাডার, শিক্ষা ক্যাডার, পুলিশ ক্যাডার, কাস্টমস, তারপরে নন ক্যাডারের তাও প্রথম শ্রেণীর জব হয়েছে এই করোনার মধ্যে। এই সময়টাতে যখন মানুষ বাঁচবে কি মরবে ঠিক নাই, তখনও তো একটা টাইম স্পেন্ড হয়েছে মানুষের। পরীক্ষা হয় না এরকম একটা অবস্থা। সো এখনও ক্রাইসিস চলছে আমাদের। এই ক্রাইসিসে মনোবল নষ্ট করা যাবে না, ভেঙে ফেলা যাবে না। এই ক্রাইসিসে মনোবল ঠিক রাখতে হবে। যদি এই ক্রাইসিসে মনোবল ঠিক থাকে, ইনশাল্লাহ পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় আপনাদের মনের আশা, আপনার বাবা মার মনের আশা, সকলের আশা পূরণ হবে। কিন্তু ভাইয়া লেগে থাকতে হবে। দুঃখিত আমি সময় নষ্ট করার জন্য। আমি ক্লাসে আসলে সময় নষ্ট করতে চাই না, সাধারণত পড়াই। আবার রোবোটিক স্টাইলে পড়াইলে অনেকে আবার রোবট মনে করবে। এই জন্য একটু রোবোটিকের জায়গা থেকে আপনাদের চিনি, গুড় আর ছাতু মোয়ার গল্প শুনাইলাম। ওকে, ক্রয়কৃত অঙ্গরাজ্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে আলাস্কা। এটা 1867 সালে যুক্তরাষ্ট্র রুশদের কাছ থেকে মাত্র $72 লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে ক্রয় করেন। মাত্র 72 লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে ক্রয় করেন। আরেকটা অঙ্গরাজ্য হচ্ছে লুইজিয়ানা বা লুইজিয়ানা লিখি না, সিয়ানা লিখি, সমস্যা নেই, একই। লুইজিয়ানা এটা ক্রয় করে হচ্ছে ফ্রান্সের কাছ থেকে। অ্যামাউন্ট আমরা জিজ্ঞাসা করেন না, ফ্রান্সের কাছ থেকে এটা ক্রয় করে ফ্রান্সের কাছ থেকে। এই দুইটাই হচ্ছে ওদের অঙ্গরাজ্য ক্রয়কৃত। হ্যাঁ, দেখেন কত বড় বড় অঙ্গরাজ্য। এবং এই আলাস্কাই হচ্ছে যুক্তরাষ্ট্রের বর্তমান সবচেয়ে বড় অঙ্গরাজ্য। আমরা যদি সেটাও বলি যে সবচেয়ে বড় অঙ্গরাজ্য আর সবচেয়ে ছোট, সবচেয়ে
বড়, আমরা যদি সবচেয়ে বড় অঙ্গরাজ্যের কথা বলি তাহলে আমাদের উত্তর হবে আলাস্কা। সবচেয়ে ছোট যদি বলি, ক্ষুদ্রতমটা বলি যদি, তাহলে উমিং। সবচেয়ে মানে জনসংখ্যায়, এটা জনসংখ্যায় ছোট। হ্যাঁ, জনসংখ্যায় ছোটর কথা যদি বলি তাহলে উমিং। আর আমরা যদি আয়তনে জনসংখ্যা যদি বৃহত্তম বলি, এই আলাস্কা হলো আয়তনে। হ্যাঁ, এখানে আসলে বেশি লোকের বসবাস নাই। জনসংখ্যায় যদি বলি আমরা, এখানে জনসংখ্যায় বৃহত্তম ক্যালিফোর্নিয়া, এখানে সবচেয়ে বেশি লোক বসবাস করে এবং বসবাস করেও মজা, ক্যালিফোর্নিয়া। ঠিক আছে, সবচেয়ে বৃহত্তম হচ্ছে ক্যালিফোর্নিয়া। আর সবচেয়ে আয়তনে বৃহত্তম, আমরা একটু ঘুরায় লিখতে পারি, আয়তনে বৃহত্তম আলাস্কা। আলাস্কা, তাই না? আলাস্কা। আর একবারে লিখি ক্ষুদ্রতম উমিং। ঠিক আছে, উমিং। এইটা ও আমরা লিখি জনসংখ্যায় ক্ষুদ্রতম। আর যদি বলে আয়তনে ক্ষুদ্রতম, রোডস আইল্যান্ড বা রোডস দ্বীপপুঞ্জ। রোডস দ্বীপপুঞ্জ বা রোডস আইল্যান্ড, এটা হচ্ছে আয়তনে ক্ষুদ্রতম। আর জনসংখ্যায় ক্ষুদ্রতম হচ্ছে ওমিং। ওকে, এই হচ্ছে আমাদের অঙ্গরাজ্যের পরিস্থিতি। তাহলে আমরা আমেরিকা আবিষ্কার, আমেরিকার নামকরণ, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা এবং তারপরে হচ্ছে আমরা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য সম্পর্কে ধারণা নিলাম। এখন বলে তো কি করা যায়? এখন আমাদের যে জায়গাটা যেতে হবে সেটা হচ্ছে এটার যে আইনসভা সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে। অর্থাৎ আমরা এখন যুক্তরাষ্ট্রের যে আইনসভা, এই আইনসভা এরপর নির্বাচন পদ্ধতি নিয়ে কথা বলবো। আইনসভার কথা যদি বলি, আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। আপনারা জানেন আইনসভার নাম হচ্ছে কি? কংগ্রেস। এরপরে এটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এক উচ্চকক্ষ, আমরা যদি বলি যে একটা উচ্চকক্ষ আর একটা হচ্ছে, এই উচ্চকক্ষের নাম হচ্ছে সিনেট, আর নিম্নকক্ষ এটার নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। এই সিনেটরের মেয়াদ 6 বছর, আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভের মেয়াদ, সংক্ষেপে লিখলাম, এর মেয়াদ 4 বছর। অর্থাৎ সিনেটররা 6 বছর ক্ষমতায় থাকে, আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভরা থাকে কয় বছর? 4 বছর। অর্থাৎ এই যুক্তরাষ্ট্রের নির্বাচন হয় 4 বছর পর পর। তাইলে ইলেকশন হয় 4 বছর পর পর। ইলেকশন হয় কয় বছর পর পর? 4 বছর পর পর ইলেকশন হয়, 4 বছর পর পর। কেমন? দেখেন, ইলেকশন হয় 4 বছর পর পর। আমরা এইবার ইলেকশন পদ্ধতি, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমার কথা হবে। তার মধ্যে হচ্ছে যেমন
আমরা ইলেকশন পদ্ধতি অনেক সময় আমরা বুঝি না। আচ্ছা, তাহলে প্রেসিডেন্টের মেয়াদ কয় বছর? প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর। প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর। এবার আসেন আমরা এরপরে কোথায় যাব। যেমন আমাদের সবচেয়ে কঠিন যে জায়গাটা লাগে সেটা হলো ইলেকটোরাল ভোট। ইলেকটোরাল ভোট অনেক কিছুই পরীক্ষা আসবে না, কিন্তু আলোচনা করা লাগে। আবার কিছু জিনিস আসবেও না, আলোচনা করবও না। আপনার যদি কিউরিসিটি থাকে আপনি পড়ে নেবেন। যেমন নির্বাচন মঙ্গলবারে হয়, কারণ কি? 4 বছর পর পর ওই 2 থেকে মানে প্রথম সপ্তাহ 2 থেকে 7 তারিখের মধ্যবর্তী যে প্রথম মঙ্গলবার হয়, এর কারণ কি? এগুলো আপনারা পড়ে নেবেন। এগুলো পরীক্ষা আসবে না, বাট জানার যে কিউরিসিটি, এই কিউরিসিটি থেকে আপনি চাইলে এগুলো জানতে পারেন। ঠিক আছে? তাহলে ইলেকট্রাল ভোট আমরা যদি বলি, এর মানে কি? অর্থ হলো নির্বাচক মণ্ডলী। আমি একে একটু অন্যরকম ভাবে আপনাদেরকে বোঝাবো, একটু অন্যরকম ভাবে। যেমন আমাদের পার্লামেন্টের কথা যদি বলি, আমাদের আসন কত? 300। 300 আসনে কি হয়? এমপি হয়। আমি সংক্ষেপে বোঝাচ্ছি, একদম একদম টেকনিকে। 300 আসনে 300 জন এমপি হবে, মেম্বার অফ পার্লামেন্ট। এই 300 এমপি কোথা থেকে হইল? সরাসরি জনগণের ভোটে। সরাসরি জনগণের ভোটে এই 300 এমপি হয় সরাসরি কার ভোটে? জনগণের ভোটে হয়। তাহলে জনগণের ক্ষমতা আছে কি? জনগণের ক্ষমতা কিন্তু নাই প্রধানমন্ত্রী নির্বাচন করার। একটা জিনিস খেয়াল করেন, এই 300 জন এমপির মধ্যে যে দল সংখ্যাগরিষ্ঠ মানে 151 পাবে, এই 151 প্রাপ্তরা একটা সরকার গঠন করবে। রাইট? সরকার গঠন করবে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ পেতে হবে। 300-র মধ্যে 151টা পেতে হবে কমপক্ষে। এরা কি করবে? সরকার গঠন করবে। সরকার গঠন করলো, ভালো কথা। এই সরকার প্রধান কে হবে, এই ডিসিশনটা আপনারা ইতিপূর্বে দেখেছেন যে দলই নিয়ে থাকে। সাধারণত দলের সভাপতিকেই আমরা সরকার প্রধান হইতে দেখি, এবং তার পদবি থাকে প্রধানমন্ত্রী। আপাতত বাংলাদেশে সরকার ব্যবস্থা যা আছে তাই। এবার আমরা যদি এখানে দেখি যে এই যে 300 এমপি, আমরা যদি কল্পনাটা এইভাবে করি, যেমন আমরা যদি যুক্তরাষ্ট্রের কথা বলি যে এখানে সিনেটর কয়জন? সিনেটর 100। কিভাবে? 50টা অঙ্গরাজ্য গুণ 2 জন করে, এই 100 জন। আর যদি বলি হাউস অফ রিপ্রেজেন্টেটিভ কয়জন? খেয়াল করেন, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ কয়জন? আমরা এই জায়গাটা যদি দেখি যে এখানে 435 জন, প্লাস 3টা আছে মানে স্পেশাল, যেটাকে বলে হয় ডিসি। ডিসি 3টা, অর্থাৎ 535। এটুকু 535-এর সাথে যদি 100 যোগ করি তাহলে হয় 635। ওটা 100 যোগ করে কোনো লাভ নেই। 435, ও 535 হয় টোটাল। হ্যাঁ, 535। এর মধ্যে ওই যে ওই দিন পড়াইছিলাম, ভারতে লাগে হলো 270টা না 72টা। ভারতে লাগে, ভারতের ওই যে 545-এর মধ্যে 72 লাগে। যুক্তরাষ্ট্র জয়ের জন্য লাগে 270টি ইলেকট্রাল ভোট। 270টি ইলেকট্রাল ভোট জয়ের জন্য লাগে। 270টি ইলেকট্রাল ভোট। এই ইলেকট্রাল ভোটটা কই থেকে আসবে? আমরা একটু খেয়াল করি। আমি একটু আগে বাংলাদেশের যে নির্বাচন নিয়ে কথা বলেছি, এই জায়গাটায় কথা বলি। আপনি মনে মনে চিন্তা করেন এটা বাংলাদেশের নির্বাচন হইতেছে। 538 জন এমপি হয়েছে। চিন্তা করেন, ভুলে যান যুক্তরাষ্ট্র।
এবার এই 538 জন ভোট দিবে, ইলেকট্রাল ভোট দিবে। কার কার পক্ষে দিবে? এই যে দুইজন প্রার্থী আছে দুই দিকে, ওদের দুইটা দল, মাত্র দুইটাই দল, সেটাও বলবো। এই ব্যক্তিদের উপরে ভোট দিবে। এই 538-এর মধ্যে যে ব্যক্তি, দলের দুই প্রধান, যে ব্যক্তি বা যে দল 270টা ভোট পাবে, সে হবে প্রেসিডেন্ট। সে হবে প্রেসিডেন্ট। কথা বোঝা গেছে? অর্থাৎ একটু টেকনিক্যালি চিন্তা না করলে আপনার এই জায়গাটা বোঝা কঠিন। তাহলে এই যে যুক্তরাষ্ট্র এর রাজনৈতিক দল দুইটি। রাজনৈতিক দল কয়টা? দুইটা। রাজনৈতিক দল হচ্ছে দুইটা। কি কি? একটা হচ্ছে রিপাবলিকান, আর একটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি। একটা হচ্ছে রিপাবলিকান আর একটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি। প্রতীক কি বলেন তো? হ্যাঁ, রিপাবলিকানের প্রতীক কি? কে বলতে পারবেন? রিপাবলিকানের প্রতীক কি দেখি, কে 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 বলতে পারবেন? একটা আছে হাতি আর একটা হচ্ছে গাধা, কোনটার কি বলেন তো? একটু বলেন দেখি, কে বলতে পারেন? রাজনৈতিক দলের প্রতীক কোনটা? আপনারা জানেন যে এখন রিপাবলিকানরা ক্ষমতায় আছে, তাদের প্রতীক হচ্ছে হাতি। কই, কেউ কিছু বলে না। আর এদের হচ্ছে গাধা। কি ভাই, হ্যাং হয়ে গেল নাকি? কোনো সাউন্ড নাই, কোনো কমেন্টস নাই, নাকি? হ্যাঁ, ওকে। তাহলে এবার ইলেকট্রাল ভোট কোথায় কয়টা, সর্বোচ্চ কোথায়, সেটা একটু জেনে নেই। ইলেকট্রাল ভোট, এই ইলেকট্রাল ভোটের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া সবচেয়ে বেশি। ক্যালিফোর্নিয়া কয়টা? 55টি। আর আর বাকিগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। 55টা হচ্ছে ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে বেশি। আমরা যদি যুক্তরাষ্ট্রের, এই হল নির্বাচন পদ্ধতি। বর্তমান জানেন আপনারা রিপাবলিকানরা ক্ষমতায় আছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইত্যাদি ইত্যাদি। এগুলো সাম্প্রতিকের মধ্যে অবশ্যই পড়বেন, পড়ানো হবে, এগুলো নিয়ে এখন কোনো প্যারা নাই, ওইদিকে আমরা খুব একটা যাবও না। আরো যে বিষয়গুলো যুক্তরাষ্ট্রে রয়েছে, যেমন সংবিধান, পৃথিবীর প্রাচীনতম লিখিত সংবিধান, পৃথিবীর প্রাচীনতম লিখিত সংবিধান, সবচেয়ে ছোট সংবিধান, সবচেয়ে ছোট সংবিধান, প্রণয়ন হয় 1787 সালে, কার্যকর হয় 1789 সালে। ওকে, নাগরিকদের অধিকার সংক্রান্ত, নাগরিকদের অধিকার সংক্রান্ত প্রথম
10টি সংশোধনীকে বলা হয় বিল অফ রাইটস। 10টি সংশোধনীকে বলা হয় বিল অফ রাইটস। ওকে, আমেরিকার বিভিন্ন ঘটনাবলীর মধ্যে যেমন আমরা আছে ইয়েগুলো পড়তে পারি, যেমন আমেরিকার গৃহযুদ্ধ পড়তে পারি। হ্যাঁ, এটা আসে পরীক্ষায়, আমেরিকার গৃহযুদ্ধ। আমেরিকার গৃহযুদ্ধ তাহলে প্রথম হচ্ছে সাল কত থেকে কত, 1861 থেকে 65। আমেরিকার গৃহযুদ্ধ হয় 1861 থেকে 1865 সালের মধ্যে। অর্থাৎ আমরা যদি দেখি যে সাউদার্ন আর নর্দার্নের মধ্যে, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ এই দুইটা স্টেটের মধ্যে এই গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার শুরু হয়। এবং আমরা যদি দেখি যে 65 সালে এই যুদ্ধ, এই সময় ক্ষমতায় ছিল লিঙ্কন। লিঙ্কনকে আমরা আলাদা করে কথা বলবো। লিঙ্কনকে এই সময় লিঙ্কন ক্ষমতায় ছিল, অর্থাৎ লিঙ্কনের ক্ষমতার সময়ই কিন্তু আমেরিকার গৃহযুদ্ধ হয়। আমরা যদি আমেরিকার বিখ্যাত ব্যক্তির কথা বলি, আমাদের আসলে এটা এর মধ্যে পড়লেই হতো। ব্যক্তির কথা যদি বলি, বিখ্যাত ব্যক্তির কথা যদি বলি, এই পর্যন্ত আমরা তো জর্জ ওয়াশিংটনের কথা বলছি। আমেরিকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট হচ্ছে আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন কি ছিল? সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট। আব্রাহাম লিঙ্কন ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট, অর্থাৎ এই যাবৎকাল পর্যন্ত আমেরিকার যত প্রেসিডেন্ট হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হচ্ছে আব্রাহাম লিঙ্কন। এই আব্রাহাম লিঙ্কন ছিল একটা বাড়ির কাজের ছেলে, কালো কুচকুচে চেহারা। বাড়ির ম্যাম ডেকে অন্য বাচ্চাদের জিজ্ঞাসা করছে, তোমরা মানে আই মিন লাইফ, সে হোয়াটস ইউর আই মিন লাইফ, তোমরা কে কি হবে জীবনে? কেউ বলছে ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পাইলট, নানানজন নানান তা, কেউ সায়েন্টিস্ট। কালো কুচকুচে লিঙ্কন দরজার কোণে দাঁড়িয়ে আছে। লিঙ্কনকে ম্যাম ক্রিটিসাইজ করে জিজ্ঞাসা করলো, কিরে লিঙ্কন, তুমিও কি কিছু হবে? লিঙ্কন বলল, ইয়েস ম্যাম, আই উইল বি প্রেসিডেন্ট অফ আমেরিকা। হাসির রোল পড়ে গেল বাড়ি ভর্তি। সেই অপমান লিঙ্কন সহ্য করতে পারেনি, তাই ডিটারমাইন হইল আমাকে আমেরিকার প্রেসিডেন্ট হতে হবে। শয়নে স্বপ্নে কিংবা নিশীতে জাগরণে তার মাথায় একটাই, তাকে আমেরিকার প্রেসিডেন্ট হতে হবে। দেখবেন জীবনে পাগলামি করলে সেটা পাওয়া যায়। আমরা পাগলামিটা করি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে পাওয়ার জন্য, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে পাওয়ার জন্য। এমন পাগলামি করি, তোমারে না পাইলে বাঁচবো না, বিষ খাবো, ইন্দ্রিয়ের ওষুধ খাবো, তোমার ছাড়া জীবন তছনছ। অথচ আপনি যদি সফলতার জন্য এমন একটা ডিটারমাইন হন, তাহলে এরকম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঘন্টায় ঘন্টায় আসবে। কিন্তু আমরা কি করি? ডিটারমাইন এমন একটা জায়গায় হই, সিলি একটা জায়গায় গিয়ে আমরা ডিটারমাইন হই মারাত্মকভাবে। আমাদেরকে বুঝতে হবে লিঙ্কন যে ডিটারমাইন হইল। দেখেন, একটা মানুষ স্কুলে গেছে, টিচার পড়াচ্ছে, হঠাৎ করে টিচার বলছে যে তোমরা কে কে স্বর্গে যেতে চাও? হাত তুলছে অনেকেই। আবার বলছে তোমরা কে কে নরকে যেতে চাও? হাত তুলছে অনেকেই। লিঙ্কন হাত তুলেনি। লিঙ্কনকে বললো, তুমি দাঁড়াও, তুমি হাত তুললা না কেন? তুমি স্বর্গেও যেতে চাও না, নরকেও যেতে চাও না, তুমি কোথায় যেতে চাও? লিঙ্কন বলল, আমি আপাতত স্বর্গেও যেতে চাই না, নরকেও যেতে চাই না, আপাতত আমার টার্গেট হচ্ছে হোয়াইট হাউস। অর্থাৎ সে হোয়াইট হাউসে যেতে চায়, প্রেসিডেন্ট হতে চায়। এই লিঙ্কন মুচির ছেলে ছিল। একবার ক্যাবিনেটে
তর্ক হচ্ছে, তখন তাকে অপমান করার জন্য বলছে, মিস্টার প্রেসিডেন্ট, আপনি ভুলে যাবেন না আপনি একজন মুচির ছেলে ছিলেন, আপনার বাবা আমাদের জুতা সেলাই করত। মিস্টার প্রেসিডেন্ট বিনয়ীভাবে বললেন, সত্যকে সবসময় সত্য স্বীকার করতে হবে, অপমানের কিছু নেই, আপনারা চাইলে আমিও আপনাদের জুতা সেলাই করে দিতে পারি, চাইলে আমিও আপনাদের জুতা সেলাই করে দিতে পারি। এই উদাহরণ দ্বারা আপনাকে বুঝতে হবে জীবনে বিনয়ী হতে হবে। নমনীয়, বিনয়ী, ভদ্র মানুষটা অনেক দূর এগিয়ে যায়। অস্থির, উচ্ছৃঙ্খল এই মানুষগুলো পিছিয়ে যায়। বুঝতে পেরেছেন? আমাদের মতো সাম্প্রদায়িক উস্কানি কি আমেরিকার রাজনীতিতে প্রভাব রাখে স্যার? আমেরিকার রাজনীতিতে সাম্প্রদায়িক উস্কানির মধ্যে বর্ণবাদ আছে, অর্থাৎ সাদা কালোকে, কালো সাদাকে, এরকম একটু উস্কানি আছে, এটা প্রভাব পড়ে, ওদের প্রভাব পড়ে। কিন্তু এখানে যেহেতু মোস্ট অফ দ্য পিপুলস আর খ্রিস্টান, এখানে আসলে রিলিজিয়াস কোনো উস্কানি বা রিলিজিয়াস কোনো সাম্প্রদায়িকতা নাই। তবে এখানে ওই কালো সাদার একটা ব্যাপার এখানে আছে, আর এইখানে একটা ইহুদির প্রভাব আছে। আমেরিকার রাজনীতিতে, পার্লামেন্টে একটা ইহুদির প্রভাব আছে, যেটাকে অ্যাভয়েড করে আমেরিকার সামনে কখনোই চলতে পারবে না, নেভার এভার। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো মিস্টার লিঙ্কন তার জীবনে ব্যর্থতা অনেক। আল্লি সে বাবা মাকে হারিয়েছে, 33 বছর বয়সী স্ত্রীকে হারিয়েছে, সন্তান হারিয়েছে, নির্বাচন করেছে, একটার পর একটা হেরেছে, 38, 42, 46 এইসব নির্বাচনে, সেই স্থানীয় নির্বাচন থেকে শুরু করে পার্লামেন্ট নির্বাচন সে হেরেছে। 52 বছর বয়সে গিয়ে মিস্টার লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট হলেন এবং তিনি বললেন, পরাজয় মানে সমাপ্তি নয়, যাত্রা একটু দীর্ঘ হওয়া মাত্র। এই সেই লিঙ্কন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট বেটা। তার সময়ই কিন্তু গৃহযুদ্ধ হয়। আমরা একটু আগেই বলছি, তার সময়ে গৃহযুদ্ধ হয়। দাস প্রথা ছিল, হ্যাঁ, দাস প্রথা বিলুপ্ত করেন উনি। কি করলেন? দাস প্রথা বিলুপ্ত করেন। এখানে দুইটা সাল আছে, একটা হলো দাস প্রথা আইন প্রণয়ন, বিলুপ্ত আইন প্রণয়ন, বিলুপ্ত আইন প্রণয়ন। আমাদের দেশে হলে থাপ্পড় দিত না, মাইরে ফেলতো। দাস প্রথা বিলুপ্ত আইন প্রণয়ন 1863 সালে দাস প্রথা বিলুপ্ত হয়, একদম পাশ হয় আর কি, বিলুপ্ত হয় 1865 সালে। ওকে, হ্যাঁ, শেষকালে হইলেও নিজের স্বপ্ন আপনাকেও পূরণ করতে হবে, হতাশ হওয়া যাবে না। শেষ ভালো যার সব ভালো তার, পূরণ করতেই হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা মিস্টার লিঙ্কনকে পড়লাম। লিঙ্কনের যে বিখ্যাত গ্যাটিসবার্গের ভাষণ, এই গ্যাটিসবার্গের ভাষণ উনি দিয়েছিলেন। গ্যাটিসবার্গের ভাষণ, এই বিখ্যাত ভাষণ আমরা যদি বলি দেখে, 2 মিনিট মতান্তরে 3 মিনিট, 2 মিনিট মতান্তরে 3 মিনিট, কত শব্দ? 2 মিনিট মতান্তরে 3 মিনিট, 200 কত শব্দ যেন ভুলে গেছি আমি, একটু বলেন তো কয়টা শব্দ ছিল? 2 মিনিট মতান্তরে 3 মিনিট, 279 না কি বলেন? 279, 279 শব্দের ভাষণ।
এখানে মাত্র 3 মিনিটে সে যে ভাষণ দেয় তাতেই হচ্ছে এই গৃহযুদ্ধ থেমে যায়। এবং এখানে যিনি সভাপতিত্ব করেন তার নাম হচ্ছে এডওয়ার্ড। 140 মিনিট ভাষণ দেন, কিন্তু তাতে কিছুই হয় না, ফলাফল 0। দুঃখ করে বলেন যে মাত্র 2 থেকে 3 মিনিটের কথাই যুদ্ধ থেমে গেল, কিন্তু আমি 140 মিনিটেও কিছু বোঝাতে পারিনি। মিস্টার লিঙ্কন ওই যে যেখান থেকে গণতন্ত্রের সংজ্ঞা আপনারা পেয়েছেন, তাই না? ডেমোক্রেসি অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, এটা বলার পরেই নর্দার্ন পার্ট আর সাউদার্ন পার্টের মধ্যে এই দূর হয়ে গেল, থেমে গেল। তো এরকম ভাবে আপনারা বিভিন্ন ব্যক্তি, একদম বর্তমান ট্রাম্প পর্যন্ত যত প্রেসিডেন্ট হয়েছে, টুকটাক করে একটু পড়েন যতটুকু সম্ভব। সব প্রেসিডেন্টকে আপনার পড়ার দরকার নাই। ওই যে টিভি অভিনেতা ছিল কোন প্রেসিডেন্ট, কার সময়ে তারকা যুদ্ধ হয়, ওয়াটার গেট কেলেঙ্কারিতে জড়িত ছিলেন কোন প্রেসিডেন্ট, এরকম কিছু কয়েকটা মার্কা মারা লাইন আছে। এই মার্ক করা লাইনগুলো আমাদেরকে একটু পড়তে হবে। এটা আমি পড়াবো না, কারণ একটা দেশের উপরে আমি দীর্ঘ সময় কথা বলতেছি, এইগুলো আপনাদেরকে পড়ে নিতে হবে, ঠিক আছে? 2-3টা লাইন লিখাই দিই, যেমন তারকা যুদ্ধ হয়। তারকা মানে ওই যে না, মারিয়া মিম, এই তারকা না। তারকা মানে হচ্ছে স্টার ওয়ার, আকাশপথে যুদ্ধ, রোনাল্ড রেগানের আমলে। তারকা যুদ্ধ হয় কার আমলে? রোনাল্ড রেগানের আমলে। ওকে, এই সময় এই যুদ্ধটাকে বলা হয় তারকা ওয়ার বা এসডিআই, ঠিক আছে? আরো কিছু লাইন লিখতে হবে, যে ওয়াটার গেট কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন যে প্রেসিডেন্ট। ওয়াটার গেট হচ্ছে একটা ভবনের নাম। ওয়াটার গেট হচ্ছে একটা ভবনের নাম। এই ভবনে আড়ি পেতেছিল ভোট যুদ্ধে, ভোটের সময় এটা ধরা খায়, এই জন্য এটাকে বলে ওয়াটার গেট কেলেঙ্কারি। এটা রিচার্ড নিক্সন। এই প্রেক্ষিতে তিনি পদত্যাগ করেন, আমেরিকার একমাত্র প্রেসিডেন্ট যিনি পদত্যাগ করেন এই প্রেক্ষিতে, অর্থাৎ এই ওয়াটার গেট কেলেঙ্কারির প্রেক্ষিতে তিনি পদত্যাগ করতে বাধ্য হন, এই রিচার্ড নিক্সন। এরকম 2-4টা লাইন, যেমন আমরা যদি বলি যে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টকে, প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা। ওকে, এই যুক্তরাষ্ট্র পড়বেন, তবে সবচেয়ে বেশি হলো যুক্তরাষ্ট্র নিয়ে এক্সারসাইজ করতে হবে আপনাকে, প্রচুর প্রশ্ন আপনাকে পড়তে হবে। আমি 79টা প্রশ্ন দিয়ে দিয়েছি এ যাবৎকাল পর্যন্ত। যুক্তরাষ্ট্র নিয়ে যত প্রশ্ন আসছে সব আমি আমার বইয়ে দিয়ে দিয়েছি, প্রলয় জিকেতে। এখান থেকে সবগুলো প্রশ্ন একটু এক্সারসাইজ করবেন, আর আপনারা বন্ধু হিসেবে একটু হেল্প করবেন। যদি কোথাও কোনো ভুল পান অবশ্যই আমাকে জানাবেন, আমিও ঠিক করে নিব, আপনাকে সঠিকটা করে দিব। অনেক সময় টাইপিং মিস্টেক 2-1টা হতে পারে, এটা অস্বীকার করছি না। আচ্ছা, এই মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে এইটুকুই। আপনারা বিভিন্ন স্থান, মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থান এগুলো পড়ে নেবেন। আমরা আরেকটু আগাচ্ছি সামনে, যতটা পড়া যায়। আসলে কোনো কোচিং সেন্টার বা কোনো প্রাইভেটে যুক্তরাষ্ট্রের সব দেশ পড়ায় না, মানে আমেরিকার সব দেশ পড়ায় না।
এটা জাস্ট কি করা হয়, শুধু যুক্তরাষ্ট্রকেই পড়ানো হয়, আর বাকিগুলো এমসিকিউ পড়লেও চলে। আমরা টুকটাক যতটুকু পড়া যায় আরো কিছু সময় আমরা পড়ি। যেমন মেক্সিকো যদি আমরা বলি যে বিশ্বের সবচেয়ে বড় সভ্যতা মায়া সভ্যতা মেক্সিকোতে, অর্থাৎ এটাই বিশ্বের সবচেয়ে বড় সভ্যতা, এটা মেক্সিকোতে রয়েছে। প্রথম এই যে আমরা যে মধু খাই, প্রথম মধু আহরণকারী দেশ মেক্সিকো। ঠিক আছে, এরকম 2-4 লাইন করে যদি আপনি পড়েন হয়ে যাবে। এগুলো আবার এমসিকিউ পড়তে গেলেও পাবেন, আপনাকে যে সবসময় ইয়ে করতে হবে তাও না। যেমন এল সালভেদর নামে একটা রাষ্ট্র আছে, আমি পড়ার স্টাইলটা দেখাচ্ছি। এল সালভেদর নামে একটা রাষ্ট্র আছে, আমরা এখানে যেটা দিব সেটা হচ্ছে মধ্য আমেরিকার সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। এই একটা লাইন, মধ্য আমেরিকার সবচেয়ে ডেনসিটি পপুলেটেড কান্ট্রি এটা। আরো যদি এরকম আছে আমাদের, আমরা যদি ইয়া বলি যে কোস্টারিকার কথা যদি বলি, দেখেন, এবং মজার ব্যাপার হলো যে লাইন পড়তে হবে এইসব দেশ থেকে, আমার বইয়ে এই সকল লাইন বোল্ড করা আছে, মোটা কালিতে বোল্ড করা আছে। আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে সরাসরি কুরিয়ার থেকে বই নিতে পারেন, অথবা নীলক্ষেত মামুন থেকে বই নিতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও হবে, অথবা নীলক্ষেত মামুন থেকে নিতে পারেন। কোস্টারিকা নিয়ে কি, কফি উৎপাদনে আমেরিকার প্রধান দেশ, মানে শীর্ষে। এই একটা লাইন লিখেন। তারপর হচ্ছে কোনো সেনাবাহিনী নেই, এই দেশটা কোনো সেনাবাহিনী নেই, দেশটার কোনো সেনাবাহিনী নেই। এই হলো কোস্টারিকা। হন্ডুরাস যদি বলি, মধ্য আমেরিকার একটা দেশ আছে হন্ডুরাস। এই জায়গা থেকে রাজধানী মুদ্রা একটু পড়ে নেবেন। এই সকল মধ্য আমেরিকা, ক্যারিবিয়ান অঞ্চল, এই সকল দেশগুলোর রাজধানী মুদ্রা অনেক সময় পরীক্ষায় চলে আসে, বুঝতে পারছেন। নিকারাগুয়া যদি আমরা বলি যে হ্রদ ও আগ্নেয়গিরির দেশ নিকারাগুয়া। হ্যাঁ, তারপরে আমরা যদি বলি যে মশার উপকূল বলা হয় নিকারাগুয়াকে, মশার উপকূল বলা হয়। ওকে, এই দুটো লাইন পড়লেই চলবে। দেখবেন আমেরিকা থেকেও আমি আপনাদের মানচিত্র পড়াইতে গিয়ে অনেক কিছু পড়াইছি। আপনার দেখবেন পানামা খাল টাল এগুলো পড়াইছি, এইগুলো আপনারা টুকটাক ইয়ে করে করবেন। আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা অবশ্যই এই উত্তর এবং দক্ষিণ আমেরিকার এমসিকিউগুলো পড়বেন। আর ওশেনিয়া আপনাদের আমি অঞ্চলের যে ক্লাসটা, অঞ্চল পরিচিতি, সেখানে কমপ্লিট করেছি। আর হাতে আছে ইউরোপেও আমরা ইতিহাসের খাতিরে অনেক কিছু পড়াই ফেলছি। তারপরও ইউরোপের উপরে আমি আর একটা ক্লাস নিব, এবং টাইমটা আপনাদেরকে জানাই দিব, কমপক্ষে 6 ঘন্টা আগে জানাই দিব যে ইউরোপের উপরে ক্লাস হবে। ইউরোপের পরে আর একটা ক্লাস হবে আপনাদের আগামী সপ্তাহে,
সেটা হচ্ছে ওয়ার্ল্ড ক্রাইসিসের উপরে, সব সংকট নিয়ে আলোচনা হবে এক ক্লাসে। দেন এই ব্যাচের জিকে ক্লাস সমাপ্ত ঘোষণা করা হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন।